রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিয়ে, যেটাকে ইংরেজিতে কনসেঙ্গুইনাস বা কাজিন ম্যারেজ বলা হয়, অর্থাৎ মামাতো, চাচাতো, খালাতো বা ফুপাতো ভাই বোনদের মধ্যে বিয়ে। এক হিসাবে দেখা গেছে পৃথিবীতে প্রতি বছর যত বিয়ে হয় তার প্রায় 10% বিয়ে হয় এই রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে। কিন্তু গবেষণায় দেখা গেছে রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিয়ের কারণে পরবর্তী বংশধরদের মধ্যে বিভিন্ন রকমের জিন ঘটিত রোগের সম্ভাবনা বেড়ে যায়। কাজিন ম্যারেজের কারণে ডিএনএতে একই রকম খারাপ জিনের পুনরাবৃত্তি হয়, যার কারণে বিভিন্ন রকম প্রচ্ছন্ন জিন সক্রিয় হয়, যেটাকে ইংরেজিতে অটোসোমাল রিসেসিভ জেনেটিক ডিসঅর্ডার বলা হয়। এই ধরনের সম্পর্কে জন্ম নেওয়া বাচ্চারা কম বুদ্ধিসম্পন্ন ও বিভিন্ন জেনেটিক রোগ যেমন সিস্টিক ফাইব্রোসিস, সিকেল সেল অ্যানিমিয়া, টাইপ 2 ডায়াবেটিস, আলঝেইমার, হার্ট এবং কিডনির বিভিন্ন ধরনের জটিলতায় ভোগে। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। My grandparents are first cousins. 5 of their daughters died in childhood, and 3 of my uncles were born deaf. Within the family, then that risk goes up. We don't see any reason, any high prevalence of a particular disease in Pakistan where people have been marrying from centuries. রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানদের মধ্যে বিভিন্ন জিনগত রোগের সম্ভাবনা প্রায় 4 থেকে 5% পর্যন্ত হতে পারে, যেটা রক্তের সম্পর্কিত না এমন মানুষের মধ্যে বিয়ে হলে 3% পর্যন্ত হয়। অর্থাৎ রক্তের সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে বিয়ে হলে অনাত্মীয়দের তুলনায় 1 থেকে 2% জিনগত রোগের সম্ভাবনা আছে। খুব আহামরি বেশি না, রাইট? কিন্তু কোনো ফ্যামিলি যদি বংশ পরস্পরায় শুধু নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে করে, তাহলে তাদের বংশধরদের মধ্যে এই জিনগত রোগের সম্ভাবনা বৃদ্ধি পেয়ে 25% থেকে প্রায় 100% পর্যন্ত হয়ে যেতে পারে। এই রিপিটেড কাজিন ম্যারেজের সবচেয়ে কুখ্যাত উদাহরণটি হচ্ছে স্পেনের হ্যাবসবার্গ রাজপরিবার। এই রাজবংশের লোকজন নিজেদের বংশের পিউরিটি রক্ষা করার জন্য এবং ক্ষমতা সবসময় নিজের বংশের লোকজনদের মধ্যে কুক্ষিগত করে রাখার জন্য শুধুমাত্র নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই বিয়ে শাদী করত। এবং শুধুমাত্র এই প্র্যাকটিসটির কারণে এই রাজবংশটি 2 থেকে 300 বছরের মধ্যে পৃথিবীর বুক থেকে একদমই হারিয়ে যায়। এই রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বারবার বিয়ে হওয়ার কারণে তাদের পরবর্তী বংশধরদের ডিএনএতে বিভিন্ন রকম খারাপ জিনগুলো একত্র হতে থাকে। 2-1 জেনারেশন পরেই দেখা যায় যে এদের চোয়াল এত লম্বা হয়ে যায়, যেটাকে তাদের রাজবংশের নাম অনুসারে হ্যাবসবার্গ জো নাম দেওয়া হয়েছিল। এই জেনেটিক ডিসঅর্ডার এদের পরবর্তী বংশধরে এমনই প্রকট আকার ধারণ করে যে এক পর্যায়ে এই বংশের প্রায় 50% শিশু তাদের জন্মের 5 বছরের মধ্যেই মৃত্যুবরণ করা শুরু করে। এই বংশের সর্বশেষ সন্তান চার্লস দ্য সেকেন্ডের চোয়াল এত লম্বা ছিল এবং তার জিহ্বা এত লম্বা এবং মোটা ছিল যে সে প্রায় কথাই বলতে পারতো না। বিভিন্ন রকম জিনগত ডিফেক্টের কারণে চার্লস দ্য সেকেন্ডের চেহারা এতই বিকৃত ছিল যে তার যখন রাজ্যাভিষেক হয় তখন জনগণ প্রথমবারের মতো তাদের রাজাকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায় এবং লোকজন ধারণা করতে থাকে যে তাদের রাজাকে নিশ্চয়ই কোনো ডাইনি ভর করেছে। এই জন্যই তার নামও হয়ে যায় দ্য বি উইস্ট কিং। মাত্র 35 বছর বয়সে চার্লস দ্য সেকেন্ড যখন মারা যান তখন তার মাথায় কোনো চুল ছিল না। তার 2 জন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি কোনো সন্তান জন্ম দিতে পারেননি এবং এই চার্লস দ্য সেকেন্ডের মৃত্যুর সাথে সাথে এই হ্যাবসবার্গ রাজবংশটি পৃথিবীর বুক থেকে চিরজীবনের জন্য নিশ্চিহ্ন হয়ে যায়। বিবিসি 2005 সালে ব্রিটেনে অবস্থানরত পাকিস্তানিদের মধ্যে কাজিন ম্যারেজ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। ব্রিটেনে বসবাসরত পাকিস্তানিদের প্রায় 50 থেকে 70% তাদের নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে শাদী করে। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ বলছে ব্রিটেনে প্রতি বছর যত শিশু জন্মগ্রহণ করে তার মাত্র 3% হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত শিশু। কিন্তু ব্রিটেনে যত শিশু জেনেটিক ডিসঅর্ডার নিয়ে হসপিটালে ভর্তি হয় তার 1/3 পাকিস্তানি শিশু এবং পাকিস্তানিদের মধ্যে শিশু মৃত্যু হার এভারেজ ব্রিটিশদের তুলনায় প্রায় 10 গুণ বেশি। এই ডকুমেন্টারিতেই মায়রা আলী নামক একজন পাকিস্তানি বংশোদ্ভূত কিশোরীকে দেখানো হয় যার বাবা মা কাজিন ছিল। মায়রা স্কিনের একটি রেয়ার জেনেটিক ডিজিজে আক্রান্ত, যেটা সে তার বাবা মার কাছ থেকে পেয়েছে। অপর একটি ডকুমেন্টারিতে একটি পাকিস্তানি বংশোদ্ভূত আক্তার পরিবারকে দেখানো হয়েছে, যে পরিবারের 6টি শিশুর মধ্যে 3টি শিশুই এক ধরনের রেয়ার জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত, যার ফলে ওই শিশুরা ধীরে ধীরে তাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি হারিয়ে ফেলছে এবং এই পরিবারটির বাবা মাও রক্তের সম্পর্কের আত্মীয় ছিল। আসুন এখন আমরা জানার চেষ্টা করব এই কনসেঙ্গুইনাস তথা কাজিন ম্যারেজের কারণে জেনেটিক্সে আসলে কি ধরনের সমস্যা হয়।
আমরা শুরুতেই একটি টার্মের সাথে পরিচিত হয়েছিলাম, অটোসোমাল রিসেসিভ জেনেটিক ডিসঅর্ডার। এটি বুঝতে হলে আমাদেরকে দুটি শব্দের সাথে পরিচিত হতে হবে, একটি হচ্ছে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন। প্রকট জিন বলতে সেই জিনকে বোঝানো হয় যে জিনটি সক্রিয় হওয়ার জন্য তার অন্য কোনো জিনের সহযোগিতা প্রয়োজন হয় না, এবং প্রচ্ছন্ন জিন হচ্ছে সেই জিন যেটি সক্রিয় হওয়ার জন্য দুটি প্রচ্ছন্ন জিনের একত্রিত হওয়া প্রয়োজন। এখন কারো ডিএনএতে যদি কোনো একটি রোগের একটি প্রচ্ছন্ন জিন থাকে, তাহলে সে নিজে সেই রোগটি দ্বারা আক্রান্ত হবে না, কিন্তু সে সেই রোগটির বাহক হবে। এখন সেই ব্যক্তির সাথে যদি এমন কারোর বিয়ে হয় যিনি সেই প্রচ্ছন্ন জিনটি ধারণ করেন না, তাহলে তাদের পরবর্তী বংশধরের কারোরই এই রোগটি হবে না। কিন্তু ওই ব্যক্তির সাথে যদি এমন একজনের বিয়ে হয় যিনি নিজেও এই প্রচ্ছন্ন জিনটির বাহক, তাহলে 25 থেকে 100% ক্ষেত্রে তাদের সন্তানেরা সেই রোগী দ্বারা আক্রান্ত হবে। আপন, খালাতো, মামাতো, চাচাতো বা ফুপাতো বোন, যেটাকে ইংরেজিতে ফার্স্ট কাজিন বলা হয়, এদের মধ্যে জেনেটিক মিল থাকে প্রায় 12.5%। এবং সেকেন্ড কাজিন অর্থাৎ চাচাতো ভাই বোন অথবা মামাতো ভাই বোন, তাদের মধ্যে জেনেটিক মিল ফার্স্ট কাজিন থেকে প্রায় 4 গুণ কম, অর্থাৎ 3.13% হয়। এইভাবে রক্ত সম্পর্ক থেকে যত দূরে যাওয়া যায়, ততই মানুষের মধ্যে জেনেটিক অমিল 4 গুণ পর্যন্ত বাড়তে থাকে। এবং সে কারণেই মানুষ যখন নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে করে, তখন তাদের মধ্যে এই বেশি পরিমাণ জেনেটিক মিল থাকার কারণে তাদের মধ্যে বিভিন্ন রকম জেনেটিক ডিসঅর্ডার থাকার সম্ভাবনাও দূরের সম্পর্কের লোকদের তুলনায় অনেক বেশি থাকে। এবং একই পরিবারের লোকজন যখন বংশ পরস্পরায় বারবার তাদের রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যেই বিয়ে করতে থাকে, তখন তাদের এই জেনেটিক ডিসঅর্ডারগুলো পরবর্তী জেনারেশনে আরো বেশি একত্রিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেকটা কাপড় ধোয়ার জন্য একই পানি বারবার ব্যবহার করার মতো, যত বেশিবার একই পানি ব্যবহার করা হবে সেই পানিটা তত বেশি ময়লা হতে থাকবে। কিন্তু সেই পানিতে যদি বাইরে থেকে ফ্রেশ পানি যুক্ত করা হয়, তাহলে সেই পানিটার ঘোলা বা ময়লা ভাবটা অনেক বেশি কমে যায়। এখন আমরা জানবো বিভিন্ন ধর্মগুলোতে কাজিন ম্যারেজ সম্পর্কে কি বলা আছে। আব্রাহামিক রিলিজিয়নগুলো যেমন ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে কাজিন ম্যারেজ নিয়ে কোনো ধরনের আপত্তি নেই। এই ধর্মগুলোতে আপন ভাই বোন, মামা, খালা, ফুপু এই ধরনের নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তার বাইরে যে কোনো আত্মীয়দের মধ্যেই বিয়ে বৈধ। উল্লেখ্য, আপন ভাই বোনদের মধ্যে জেনেটিক মিল কাজিনদের তুলনায় প্রায় 4 গুণ বেশি হয়ে থাকে। হিন্দু ধর্মের মধ্যে উত্তর ভারতের আর্য প্রধান অঞ্চলগুলোতে কাজিন ম্যারেজের প্রবণতা অনেক কম, গোত্রভেদে থার্ড কাজিন পর্যন্ত বিয়ে নিষিদ্ধ। অপরদিকে দক্ষিণ ভারতের দ্রাবিড় প্রভাবিত অঞ্চলগুলোতে কাজিন ম্যারেজের প্রবণতা অনেক বেশি দেখা যায়। তামিলনাড়ুতে এমনকি মামা ভাগিনী বা চাচা ভাতিজির মধ্যেও বিয়ে হতে দেখা যায়। তামিলনাড়ুতে যত কাজিন ম্যারেজ হয় তার 20% হয় আপন মামা ভাগিনী অথবা আপন চাচা ভাতিজির মধ্যে। বৌদ্ধ ধর্মে কাজিন বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই, তবে শিখ ধর্মে আপন রক্তের সম্পর্কে আত্মীয়দের মধ্যে বিয়ে নিষিদ্ধ। তার মানে আমরা জানলাম কম বেশি পৃথিবীর প্রায় সব ধর্মগুলোই বিভিন্নভাবে কাজিন ম্যারেজকে সমর্থন করে। এবার আমরা জানবো যে অঞ্চল ভেদে পৃথিবীর বিভিন্ন দেশে কাজিন বিয়ের প্রবণতা কেমন। মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, পাকিস্তান এবং আফ্রিকার মুসলিম প্রধান অঞ্চলগুলোতে কাজিন বিয়ের প্রবণতা খুবই বেশি। এই অঞ্চলগুলোতে যত বিয়ে হয় তার প্রায় 50% বিয়ে হয় আপন রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে। ভারতের দক্ষিণ অঞ্চলে কাজিন বিয়ের হার প্রায় 30% মতো, অপরদিকে উত্তর ভারতে কাজিন বিয়ের হার মাত্র 3%। তাছাড়া আমেরিকার আমিষ সম্প্রদায় এবং আইসল্যান্ডের মানুষের মধ্যে কাজিন বিয়ের প্রবণতা অনেক বেশি দেখা যায়। বাংলাদেশে রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিয়ের প্রবণতা প্রতিবেশী দেশগুলোর তুলনায় একটু কম। বাংলাদেশে মোট বিয়ের 6.64% বিয়ে হয় রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে। এই 6.64% কাজিন বিয়ের মধ্যে আবার গ্রামাঞ্চলে হয় সবচেয়ে বেশি, প্রায় 68%। বাংলাদেশের সিলেট বিভাগে সবচেয়ে বেশি কাজিন ম্যারেজ হতে দেখা যায়, যেটা প্রায় 8.76%। অপরদিকে খুলনা বিভাগে সবচেয়ে কম 3.31% কাজিন বিয়ে হয়। ওভারঅল বাংলাদেশে কাজিন বিয়ের প্রবণতা একটু কম হলেও দু একটি নির্দিষ্ট অঞ্চলে এই হার অনেক বেশি। যেমন ময়মনসিংহের গফরগাঁয়ের এমন একটি গ্রাম আছে যেখানে প্রায় 62.79% বিয়ে হয় রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে। দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রামের টেকনাফ অঞ্চল, যেখানকার 40% মানুষই আপন চাচাতো ভাই বোন বা খালাতো মামাতো ভাই বোনদের মধ্যে বিয়ে করে। ধর্মীয় দিক থেকে দেখলে বাংলাদেশে হিন্দুদের চেয়ে মুসলমানদের মধ্যে আবার কাজিন বিয়ের প্রবণতা অনেক বেশি। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে যত মানুষ রক্তের সম্পর্কে আত্মীয়দের মধ্যে বিয়ে করেন তাদের
5 বছরের নিচের সন্তানদের মৃত্যু হার 16.6%, যেটা কিনা যারা রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিয়ে করেন না তাদের মধ্যে মাত্র 5.8%। এখন প্রশ্ন হচ্ছে, মুসলমানদের মধ্যে যেহেতু কাজিন বিয়ের প্রবণতা খুব বেশি, তাহলে ইসলাম কি রক্তের সম্পর্কে আত্মীয়দের মধ্যে বিয়েকে খুবই উৎসাহিত করে? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাজিনকে বিয়ে করেছেন, এমনকি তার মেয়েকেও তিনি কাজিনের সাথে বিয়ে দিয়েছেন। তবে এমন বর্ণনাও পাওয়া যায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদেরকে রিপিটেড কাজিন ম্যারেজ অর্থাৎ একই রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বারবার বিয়ে না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। Generation after generation, and our beloved prophet, that according to Dr. Ahmad Sakari says, the prophet said, do not marry against first cousins generation after generation. ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে মানুষকে একই পরিবারে বারবার বিয়ে না করার জন্য পরামর্শ দিয়েছিলেন। তার মতে একই পরিবারে বারবার বিয়ে হওয়ার কারণে পরবর্তী জেনারেশনের ছেলে মেয়েদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হতে পারে। ইসলামিক আইনশাস্ত্রের দুইজন প্রথিতযশা ইমাম শাফি এবং ইমাম আহমেদ ইবনে হাম্বল কাজিন বিয়ে না করার জন্য পরামর্শ দিয়েছেন। ইমাম শাফির মতে যারা ঘরের মেয়েদেরকে রক্তের সম্পর্কের বাইরে বিয়ে দেয় না তাদের সন্তানদের মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হলো, কাজিন বিয়ে নিয়ে এত সমস্যা থাকা সত্ত্বেও মানুষ কেন নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে করে? কাজিন বিয়ে নিয়ে বিবিসি সে 2005 সালের ডকুমেন্টারিতেও এই প্রশ্নটি অনেক পাকিস্তানি মানুষদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কেন কাজিন বিয়ে প্রেফার করে। সেখান থেকে জানা যায় যে তারা মনে করে নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে হওয়ার কারণে তাদের নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আরো সুদৃঢ় হয় এবং তাদের নিজেদের একে অপরকে সাহায্য সহযোগিতা করার মানসিকতা অনেক বৃদ্ধি পায়। তাছাড়া একই পরিবারের মানুষের পছন্দ অপছন্দের অনেক মিল থাকাতে তাদের পরবর্তী সংসার অনেক সুখে হয়। তবে যেটা কেউ বলে না সেটা হচ্ছে কাজিন ম্যারেজের সবচেয়ে বড় কারণটি হচ্ছে অর্থনৈতিক কারণ। মুসলিম আইনে যেহেতু মেয়েরাও ছেলেদের মতো সম্পত্তিতে ভাগ পায়, সেজন্যই সম্পত্তি যেন বংশের লোকদের বাইরে হাতছাড়া হয়ে না যায়, সেজন্য অনেক পরিবারই তাদের নিকট আত্মীয় স্বজনের মধ্যেই ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া পছন্দ করেন। একই রকম একটা ট্রেন্ড দেখা যায় ভারতের কেরালা অঞ্চলে, যেখানে পিতার সম্পত্তি ছেলেদের কাছে ট্রান্সফার না হয়ে মেয়েদের কাছে ট্রান্সফার হয়। ফলে সেই অঞ্চলে মামা খালার দিকের আত্মীয়দেরকে বিয়ে করার প্রবণতা চাচার দিকের আত্মীয়দেরকে বিয়ে করার প্রবণতার চেয়ে অনেক বেশি। কাজিন ম্যারেজের আরেকটি অন্যতম কারণ হচ্ছে নিরাপত্তা। বিশেষত মেয়ের বাবারা মনে করেন যে নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে হওয়ার কারণে তাদের মেয়েরা সবসময় তাদের চোখে চোখে থাকে। নিকট আত্মীয়দের মধ্যে বিয়ের একটি সাংস্কৃতিক কারণও আছে, যেমন দেখা গেছে পাকিস্তান অথবা দক্ষিণ ভারতের নাটক সিনেমাগুলোতে নিকটাত্মীয়দের বিয়েটাকে খুবই প্রমোট করা হয়। তাছাড়া রক্ষণশীল সমাজগুলোতে ছেলে মেয়েরা যেহেতু বাইরের ছেলে মেয়েদের সাথে মিশতে পারে না, ফলে তাদের নিকটাত্মীয়দের ছেলে মেয়েদের সাথেই সম্পর্ক বেশি হয়। ফাইনালি কাজিন ম্যারেজের কারণে সন্তানদের মধ্যে ঊর্ধ্বমুখী জিনগত রোগের সম্ভাবনার কথা আমরা জানলাম, এবং আমরা এটাও জানলাম যে অনাত্মীয়দের সাথে বিয়ের চেয়ে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হলে জেনেটিক রোগের সম্ভাবনা সামান্য বেশি হলেও একই বংশের লোকজনের মধ্যে বারবার বিয়ে হওয়ার কারণে তাদের পরবর্তী জেনারেশনের মধ্যে এই ধরনের জেনেটিক ডিসঅর্ডারের সম্ভাবনা অনেক গুণ বেশি বেড়ে যায়। তবে এখানে একটা জিনিস ক্লিয়ার করা প্রয়োজন যে এমন কোনো কথা নাই যে কাজিনদের মধ্যে বিয়ে করলেই তাদের ছেলেমেয়েরা হাবাগোবা অথবা বিভিন্ন রকম জেনেটিক ডিজিজে আক্রান্ত হবে। এরকম অসংখ্য উদাহরণ আছে যেখানে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ের পরেও খুবই হেলদি সুস্থ বাচ্চার জন্ম হয়েছে। যেমন বিবিসির সেই ডকুমেন্টারিতেই অনেক পাকিস্তানি দাবি করেছেন যে গত 2700 বছর ধরে তারা তাদের বংশের মধ্যে বিয়ে করছেন, কিন্তু তাদের বংশধরদের মধ্যে কখনোই কোনো ধরনের জেনেটিক ডিফেক্ট পরিলক্ষিত হয়নি। Whom are married to their first cousins. They said they've never experienced any health problems. For 800 years, we prefer to marry within our families. Allah subhanahu wa ta'ala, thank him, my children all three are healthy. এই ঘটনাটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে দুইজন মানুষের ডিএনএতে যদি কোনো ডিফেক্টিভ জিন না থাকে, তাদের সবগুলো জিনই যদি হেলদি হয়, তাহলে তারা যদি নিকটাত্মীয় হন তাদের পরবর্তী জেনারেশনের মধ্যে কোনো ধরনের জেনেটিক ডিফেক্ট হওয়ার সম্ভাবনা নাই। তবে সব মানুষের মধ্যে অল্প বিস্তর প্রচ্ছন্ন ডিফেক্টিভ জিনের উপস্থিতির সম্ভাবনার কারণে নিকট আত্মীয়দের মধ্যে বিশেষত একই বংশের লোকজনের মধ্যে বারবার বিয়ে না করাটাই উত্তম। তবে মামাতো বোন যদি অনেক বেশি সুন্দরী হয় বা মামার যদি অনেক প্রপার্টি থাকে, তাহলে অবশ্যই আপনি একটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন। তবে সন্তান নেওয়ার সময় অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের মধ্যে কোনো ধরনের কমন জেনেটিক ডিফেক্ট আছে কিনা। মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি মুসলিম দেশই নিকটাত্মীয়দের বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক জেনেটিক স্ক্রিনিং চালু করেছে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো?
তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করুন। আমার পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।